দর্শক, রংপুরে গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে সপরিবারে হত্যা যেই নৃশংস ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় আরও নতুন নতুন বিষয় কিন্তু আমাদের সামনে আসছে। একটি রিসেন্ট একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী তার একজন বন্ধু বা বান্ধবীকে একটি মেসেজ পাঠিয়েছিলেন, একটি খুদে বার্তা কিন্তু তিনি পাঠিয়েছিলেন। সেখানে কিন্তু সময়টা হচ্ছে ৫টা ৫০ মিনিট, অর্থাৎ সকাল ৫টা ৫০ মিনিট। কিন্তু পুলিশের বিবৃতি অনুযায়ী কিন্তু তারা সে সময় জীবিতই ছিল না। তো তিনি কি লিখেছিলেন সেই বার্তায়? সেখানে তিনি লিখেছিলেন যে শুক্রবার ভোর ৫টা ৫০ সে সময় তিনি লিখেছিলেন, আগামী চক্রবর্তী লিখেছে, "আমার বাসায় কারেন্ট নাই। সারারাত বিদ্যুতের কি জানি নষ্ট হইছে। সবার বাসায় কারেন্ট আছে। আমার বাসায় নাই, সারারাত জাগলাম।" তো অনেকেই বলছে যে এটি হয়তো আ ১টা ১:৩০ ২টার সময়ের মেসেজ এরকম বলতে পারে। কিন্তু তিনি কিন্তু লিখেছিলেন যে সারারাত জাগলাম। তার অর্থ কি দাঁড়ায়? যে সে কিন্তু সারারাত জেগেছিল এবং সকালবেলা অর্থাৎ ৫টা ৫০ প্রায় ৬টা বাজে সে সময়। সে সময় সে তার কোনো বন্ধু বা বান্ধবীকে এই মেসেজটি পাঠিয়েছে। এরকম স্ক্রিনশট কিন্তু ফেসবুক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করছে যে এই বার্তাটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে কতটা অসঙ্গতি। পুলিশের যে ইনভেস্টিগেশন, পুলিশ যে একটি গড়পড়তা একটি কথা বলে দিল, তারা একদম পুঙ্খানুপুঙ্খরূপে তারা বলে দিল যে আসামি কখন ঢুকেছে, কখন বেরিয়েছে, তারা সেখানে যে খেজুর খেয়েছে, খেজুরের বিচি টেবিলে রেখেছে, শসা খেয়েছে, ফ্রিজ খুলেছে, এত কিছু তারা কিন্তু বলেছে, যেটির উপর ভিত্তি করে সেটি কিন্তু ধীরে ধীরে মিথ্যা প্রমাণিত হতো। তো দর্শক, অনেকেই কিন্তু বলছে যে রংপুরে ৪ খুনের ঘটনায় পুলিশের চিত্রনাট্য ভালো, কিন্তু মানুষ পছন্দ করেনি। সেখানে কিন্তু আজ মানববন্ধনও হয়েছে। মানুষজন সচেতন হচ্ছে, সতর্ক হচ্ছে এবং এগুলো নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। পুলিশের যে ভূমিকা আমরা দেখলাম এই কেসে, আসল অপরাধীদের আড়াল করতে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এর আগে, যে সেখানে দেখা মানে একজন ব্যক্তি, তিনি স্থানীয়, তিনি দাবি করছে যে তার কাছে সে যখন বিল্ডিংটি তৈরি করছিল সেখানে চাঁদা চাওয়ার ঘটনা ঘটেছিল এবং গণপতি চক্রবর্তী সম্ভবত চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। রংপুরের বিষয়ে আপনারা জানেন, রংপুর জোনটিতে কিন্তু এর আগেও অনেকবার জঙ্গিদের মানে আখড়া অনেক জায়গায় পাওয়া গিয়েছে এবং জঙ্গি আক্রমণের ঘটনাও কিন্তু পূর্বে ঘটেছে। তো গণপতি চক্রবর্তী এবং তার পরিবারকে সপরিবারে হত্যার ঘটনাটি কোনো জঙ্গি হামলা কিনা আমরা নিশ্চিত নই। কিন্তু পুলিশ যে কাহিনী আমাদের সামনে মঞ্চায়ন করতে যাচ্ছে সেটি আসলে আমাদের হতাশ করছে। যেই দোকানে এই ছেলেটি সিদ্ধার্থ, সেই ছেলেটি যে দোকানে কাজ করে বা তারা দুজনই কোনো ২ টি দোকানে তারা কর্মচারী হিসাবে কিন্তু কর্মরত ছিল। তো একটি সোনার দোকানে কোনো মাদকসেবী বা ইয়াবা সেবী যারা থাকে তাদের কি আ আপনারা একটু একজন ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। কথায়, কথায় জানা যায়, যেহেতু একই এলাকায় সবাই কিন্তু এরকম টুকটাক খবর পায় যে কে মাদকসেবী, কে মাদকসেবী না। এরকম খবর কিন্তু সবার কানে যায়। যারা দোকানের কর্মচারী রাখার আগে তারা কিন্তু একটু হলেও ভেরিফাই করে যে ছেলেটা আসলে কেমন, তাই না? তো যখন কেউ জানতে পারে যে এই ছেলেটা ইয়াবা সেবন করে, তখন সেই দোকানের মালিক কি তাকে কর্মচারী হিসেবে রাখবে? সে তো সোনা বিক্রি করে সব ইয়াবা খেয়ে ভাসিয়ে দেবে, তাই না? এটি তো লজিক। তো এই ছেলে ইয়াবা সেবী কিনা আমি নিশ্চিত নই। কিন্তু পুলিশের দাবি অনুযায়ী সে ইয়াবা সেবন করেছে, তারা ২ জন ইয়াবা সেবন করেছে এবং তারা একে, একে ৪ টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং ইয়াবা সেবনের আগে, যেহেতু এখন একটি নতুন জিনিস বেরিয়েছে যে সেখানে পু বিদ্যুৎ সংযোগ ছিল না, তাদের বাসায় বিদ্যুৎ সংযোগ ছিল না। তো ইয়াবা সেবনের আগে তারা কি করেছে? বিদ্যুৎ সংযোগ আ আ বিচ্ছিন্ন করেছে। তারপর তারা পাশের বিল্ডিং এ উঠেছে। পাশের বিল্ডিং থেকে তারা গণপতি চক্রবর্তীর বিল্ডিং এ এসেছে ছাদে বসে ইয়াবা সেবনের জন্য। তার পাশের বিল্ডিংটি কিন্তু ছিল একদম সম্পূর্ণ খালি। দর্শক, আমি আরেকটি ভিডিও আপনাদের দেখাই, যে সেখানে আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওটি দেখুন, যে এখানে একজন সাংবাদিক তিনি দেখাচ্ছেন যে এই বিল্ডিং এ কিন্তু তারা উঠেছিল এবং এই বিল্ডিং থেকে তারা লাফ দিয়ে ওই বিল্ডিং এ যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী। তো এই বিল্ডিংটি, যেই বিল্ডিং এ এই ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে, সেই বিল্ডিংটি কিন্তু একটি অর্ধনির্মিত বিল্ডিং, সেখানে কনস্ট্রাকশন এর কাজ চলছে। এই বিল্ডিং খালি রেখে, তো আপনারা তাদের পার্সপেক্টিভে চিন্তা করুন যে তারা যেই কাজটি করতে গিয়েছে, তাদের জন্য নিরিবিলি পরিবেশ দরকার,
তাই না? তারা এই বিল্ডিং খালি রেখে, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, কোনো জনমানুষ নেই, তারা সেখান থেকে গিয়েছে আরেকটি বিল্ডিংয়ে, যেখানে অলরেডি কিন্তু মানুষের বসতি রয়েছে এবং গণপতি চক্রবর্তী সেখানে বসবাস করতেন। তো এই বিল্ডিংটি, যে বিল্ডিংয়ে এই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটি থেকে ওই বিল্ডিংয়ে সহজেই যাওয়া যায়। এবং দেখুন যে এই বিল্ডিংটি একদম খালি ছিল, এই বিল্ডিংয়ের থেকে তারা নাকি ওই বিল্ডিংয়ে যেয়ে ইয়াবা সেবন করেছে। এবং বুঝতেই পারছেন যে এখন যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে ইয়াবা সেবনের আগে তারা বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে গিয়েছে। তাহলে তাদের ইন্টেনশন কি ছিল? মেলে? তাদের কি একটা কথার সাথে আরেকটা কথা কানেক্ট মানে হচ্ছে? এটি আসলে তো মানে এই ধরনের কথা তো কখনোই গ্রহণযোগ্য নয় যে ইয়াবা সেবন করতে যেয়ে দেখে ফেলে তারা ৪ জনকে হত্যা করে ফেলেছে, ২ টা হ্যাংলা পাতলা ছেলে। তার আগে নাকি তারা আবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেখানে গিয়েছে। তো দর্শক, জামার যে বিষয়টা, শার্টের যে বিষয়টা, সেটি নিয়ে পুলিশ কর্মকর্তা, যে উপকমিশনার, তিনি পুলিশের উপকমিশনার, তিনি বলেছেন যে এই জামা রংপুরে আমি সহ আরো ২০০ লোকের আছে। তো দর্শক, সে কি বলেছে তার মুখ থেকেই শোনা যাক। তার নাম হচ্ছে সনাতন চক্রবর্তী। তো চলুন শোনা যাক তিনি কি বলছেন। যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নয়, কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর সাথে এই 4 খুন। দর্শক, সনাতন চক্রবর্তী নামে এই পুলিশ কমিশনার বলছেন যে এই শার্ট, তিনি যে সেম প্রিন্টের শার্ট নাকি এই যেই সিদ্ধার্থ, যে একজন অভিযুক্ত, তিনিও নাকি একই শার্ট পরে আগে থেকে বসেছিলেন, সেরকমটি দাবি করছেন এই পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী। চলুন আরো শোনা যাক। বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এটা আমি দর্শক, আপনারা একটি জিনিস লক্ষ্য করুন যে শার্টটি এই সিদ্ধার্থ পরে রয়েছে, একদম হুবহু সেম প্রিন্ট। মানে এটি আসলে কতটা কাকতালীয় হলে যে একজন পুলিশ অফিসারের সাথে একজন অভিযুক্তের শার্ট একদম হুবহু মিলে গেল, এটা ভাবা যায়? মানে দেখা যায় যে প্রিন্টের মধ্যেও তো এদিক সেদিক থাকে, যে স্ট্রাইপ থাকে সেখানেও এদিক সেদিক থাকতে পারে, কিন্তু না, একদম হুবহু মিলে গিয়েছে। এবং শার্টটি দেখুন, তার শরীরের থেকে একটু সাইজে হয়তো একটু বড় মনে হচ্ছে আমার কাছে। তো দর্শক, আপনারা বলুন যে শার্টটির রহস্য, আপনারা কি এই পুলিশ অফিসারের কথা বিশ্বাস করছেন? জবানবন্দি, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এটা আমি আবারও বলছি যে পুলিশকে একটু বিভ্রান্ত করার জন্য বা দেশবাসীকে একটু বিভ্রান্ত করার জন্য এই কতিপয় স্বার্থান্বেষী মহল এখানে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই যে দর্শক, এই শার্টের বিষয়ে তো তার বাবা, সিদ্ধার্থের বাবা কি বলছে যে তার ছেলে কোন শার্ট পরে বাসা থেকে বেরিয়েছিল, কোন কোন ধরনের জামা তার গায়ে ছিল, সেটি সম্পর্কে একটু শোনা যাক। ডাক দিয়ে দিছি তখন একটা এক কালার গেঞ্জি ছিল, এটা একটা এক কালার গেঞ্জি, ঘিয়া কালারের, এরকম কাছে কি ঘিয়া কালারের একটা গেঞ্জি গায়ে দিয়ে নিয়ে গেছে, এটুকু আমি বলবো। যে শার্টটা দেখা গেছে ওই শার্টটা ছিল না না ওটা কি ওই কালারের শার্ট কি আপনার ছেলে না না কখনোই ছিল না 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 নিজের শার্ট ছিল? আমি জানি না, এই বিষয়গুলো আমি জানি না, কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, আর ওখানে যাওয়ার পর কি হচ্ছে আমি আর জানি না। দর্শক, এর থেকে আর কি বেশি বলার আছে বলুন? এই সিদ্ধার্থ দাস, তার বাবা, এর থেকে আর সে কি বেশি বলবে বলুন? এর থেকে বেশি বললে তো মানে সেও তো জানে, মানে সব তো রিয়েলিটি সে বুঝতে পারছে। তো দর্শক, সে কি বলল যে সে একটি এক কালারের গেঞ্জি পরেছিল। তো সেখানকার একজন স্থানীয় বাসিন্দা শিবু দাস, তিনিও বলেছেন যে আমি সিদ্ধার্থকে অনেকদিন ধরে চিনি, আদালতে নেওয়ার সময় সে যে শার্টটি পরেছিল তাকে আগে কখনো পরতে দেখেনি সে, হয়তো পুলিশই তাকে এটি দিয়েছে, এরকম কথা কিন্তু স্থানীয় বাসিন্দা শিবু দাস বলেছে। এবং সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাসও বলেছে যে গতকাল ভোরে পুলিশ যখন তার ভাইকে আটক করে তখন সে একটি কালো গেঞ্জি পরেছিল, এমন কোনো শার্ট তার ভাইয়ের কখনোই ছিল না, তিনি বলেন। তো দর্শক, বুঝতে পারছেন যে এটি কিন্তু বাংলা ট্রিবিউনের একটি খবরে কিন্তু এই কথা উঠে এসেছে। কিন্তু এই পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী তিনি আর কি বলছেন শোনা যাক। শার্টটা পরে আছি এটা আরঙের শার্ট। আরং এই একই ব্র্যান্ডের হাজার হাজার শার্ট তৈরি করে।
এবং হাজার হাজার কুকুর বিক্রি করেছে। বিশ্বাস না হলে আপনারা আমার কাছে বলতে পারেন। দর্শক বুঝলেন যে সে যে শার্টটি পরে আছে আড়ং-এর শার্ট। একটি আড়ং-এর শার্টের ন্যূনতম দাম কত হতে পারে দর্শক? একজন যে হচ্ছে একটি মানে স্বর্ণের দোকানে কর্মচারী, আমি জানি না যে আড়ং-এর শার্ট আমার জানা মতে বেশ ব্যয়বহুল। হয়তো হতেও পারে, সে কিনতেও পারে, শখের বশে অনেকে কিনতে পারে। কিন্তু এটি কোনো স্বাভাবিক বলে আমার মনে হচ্ছে না। দর্শক, এই সনাতন চক্রবর্তীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। একটি পরিবারের ৪ জন সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আসামিরা, সত্যিকারের যে আসামিরা, তারা যদি সত্যি পার পেয়ে যায়, তারা সেই দায় কি এই পুলিশ কর্মকর্তা অর্থাৎ সনাতন চক্রবর্তী সে কি এড়াতে পারবে? এই যে ২ জন ব্যক্তিকে ধরা হয়েছে, ২ জন তরুণ বা যুবক, আ আ সিদ্ধার্থ এবং মুগ্ধ। তারা যদি সত্যি নিরপরাধ হয়, তারা যদি সত্যি এই কর্মকাণ্ডের সাথে সংযুক্ত না থাকে, তাহলে এই যে ২ জন নিরপরাধ ব্যক্তি, তাদের যে হয়রানি, তারা যে এই যে জেলে ঢোকা সহ এই সমস্ত বিষয়ে এই যে ২ জন ব্যক্তি, ২ টা পরিবারের যে জীবন নষ্ট হলো, এই দায় কি এই সনাতন চক্রবর্তী এড়াতে পারবে? সত্যিকারের অপরাধী যদি সত্যি বাইরে ঘোরাঘুরি করে এবং এই অপরাধ করে সে যদি বেঁচে যায়, তাহলে এই ধরনের অপরাধ সে সামনে আরো সংঘটিত করার জন্য অনুপ্রেরণা পাবে নাকি পাবে না? সে তো আরো ইন্সপিরেশন পাবে। সে ভাববে যে এরকম একটি অপরাধ করে, একটি ক্রাইম করে ঠিকই সে পার পেয়ে গিয়েছে। একটি নাটক, পুলিশ এরকম একটি নাটক মঞ্চায়ন করে তাকে পার পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো সে এ ধরনের অপরাধ সামনে যে আরো ঘটাবে না, তার গ্যারান্টি কি? সেই দায় কি এই সনাতন চক্রবর্তী এড়াতে পারবে? তো দর্শক, আমাদের কাজ হচ্ছে এরকম ঘটনার প্রতিবাদ জানানো এবং মানে এমনভাবে প্রতিবাদ জানানো যেন সরকার এবং প্রশাসন এই ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে বাধ্য হয়। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, তুমুল বিতর্ক হচ্ছে, তুমুল সমালোচনা হচ্ছে, নতুন নতুন বিষয় কিন্তু আমাদের সামনে আসছে এবং আসতে বাধ্য হচ্ছে। সরকার এবং পুলিশ কিন্তু একরকম বাধ্য হচ্ছে বিষয়গুলোকে তুলে আনার জন্যে এবং মিডিয়াও কিন্তু বেশ ভালোভাবে বিষয়গুলোকে কাভার করছে। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো সম্পর্কে বেশি বেশি সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করুন, পোস্ট করুন, ছবি শেয়ার করুন এবং পারলে এই ভিডিওগুলো বা অন্যান্য যারা এই টপিকে ভিডিও বানাচ্ছে সেগুলো শেয়ার করুন এবং আপনার আপনজন পরিচিত জনদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এই বিষয়টাকে এইভাবে হেলাফেলা বা ধামাচাপা যাতে দিতে না পারে সরকার বা প্রশাসন, সেই দিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। দর্শক, আমরা ভুলে যাব না দীপুচন্দ্র দাসের কথা। দীপুচন্দ্র দাসকে আমরা আজীবন মনে রাখবো এবং এই যে গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের এই যে আত্মত্যাগ, এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই ভুলে যাব না। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সনাতন চক্রবর্তীর মতো পুলিশ অফিসার আসলে কিভাবে এই নাটক, এই যে কাহিনীগুলো ঘটাচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসন মিলে এবং তার সাথে সনাতন চক্রবর্তী, তারা যদি সত্যি জড়িত হয়ে থাকে, তো তাদেরও একটা না একটা সময় বিচার হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, এই বিষয়ে কিন্তু অনেক আহ, অনেকেই এর সমালোচনা করছে, অনেকেই তীব্র নিন্দা জানাচ্ছে, অনেকেই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে। দর্শক, চলুন দেখা যাক যে সেখানে রংপুরে যে মানববন্ধন হচ্ছে, সেখানে সাধারণ মানুষ এই ঘটনা নিয়ে কি মন্তব্য করছে। যে আইন শৃঙ্খলা বাহিনী এই নৃশংস ঘটনার তদন্তে গিয়ে যে শার্ট পরে বিষয়টি তদন্ত করছিলেন, পরবর্তীতে দেখা যায় সেই শার্ট পরে সেই শার্ট আসামির গায়ে। এটা আসলেই একটা ধূম্র জাল সৃষ্টি করেছে এবং এটা রংপুর মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করেনি, এটা সন্দেহজনক। দর্শক, আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে যে এই ধরনের বিষয়গুলো বারবার করে সরকারকে মনে করিয়ে দেওয়ার জন্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ আপনাদের নিজেদের টাইমলাইন, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং যত ধরনের অনলাইন মিডিয়ায় আপনারা ব্যবহার করে থাকেন, এই বিষয়গুলো বারবার তুলে ধরুন এবং সরকারকে যে কোনো ভাবে যে এই কেসের সুষ্ঠু তদন্ত করতে বাধ্য করুন। আমরা সুষ্ঠু তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই। কোনো নিরপরাধ কোনো ব্যক্তি যে এই মামলার সাথে জড়িত নয়, তারা যেন শাস্তি না পায়, তারা যেন বিনা অপরাধে কারাভোগ না করে। আবার একই সাথে এই ধরনের ঘটনার সাথে সত্যি যারা জড়িত, আসল আসামি যারা, তাদেরকেও যেন খুঁজে বের করা হয় এবং তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে যেন তাদেরকে বিচারের আওতাধীন করা হয়। এই ধরনের ঘটনা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আজ আমি হয়তো নিরাপদে আছি, কিন্তু কাল যে আমার সাথেও এরকম ঘটে যাবে না,
তার কিন্তু কোনো গ্যারান্টি নেই বাংলাদেশের যে অবস্থা। আজ যদি আমি প্রতিবাদ না করি, কাল আমার সাথে এরকম ঘটনা ঘটলে আর কে প্রতিবাদ করবে? এই সামান্য কথাটুকু আমাদের মনে রাখতে হবে। আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। আমাদের সবার যে যেখানে আছে, সে একটি পোস্ট লিখে হোক, একটি ছবি শেয়ার করে হোক বা একটি ভিডিও শেয়ার করে হোক, যে কোনোভাবে আমাদের বিষয়গুলো তুলে ধরতে হবে। বিষয়গুলোকে সার্কুলেট করতে হবে। সারা বিশ্বের মানুষ যেন বাংলাদেশের এই ধরনের মানে হিন্দুদের উপর কি ধরনের ঘটনা ঘটছে এগুলো যেন জানে, সেই ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। তো মুগ্ধ আরেকজন অভিযুক্ত, তার মা কি বলছে চলুন শোনা যাক। গীত গেল বা কোনো দিন কারো হাত কাটি দিল বা পা কাটি দিল বা কাকু কোনো দিন হলো অন্যায়ভাবে গাইলাগাইলি করলো, না না স্যার, কোনো দিন দেখলাম বলে ওর নামে কেলেম আসলো বা কেসে হলো খাতায় কোনো দিন জড়িত থাকলো, এটা কখনো না, এটা কখনো এই ধরনের ইয়ে নাই। এখন তো আমার মনটা চাই বলে না হোক, এদেরকে পেছনে হয়তো বা কেউ না কেউ নেতে এত বড় সাহস পায়, সে তো উপযুক্তও না। দুইটাতে ছেলে আছে, সে ছেলে দুইটা তো উপযুক্ত না বলে উপযুক্ত তার মাথায় এত বড় কাজ করতে পারে। তা আমি এখন চাই তাদের মুখ থাকি শুনি নাও, কিন্তু আমি তো মা, আমি তো বাসায় থাকি না, আসি পড়ার খাটুনি করি, ৭২ কেজি ৫০ কেজি বিষ আমি ভাই উবি আসে আমি ক্লান্ত হয়ে পড়ি। আমার দুই ছেলে, বড় ছেলেও কিন্তু বড় ছেলে এই যে ও জানে না বলে এত বড় ঘটনা, ও হলো যেদিন গেছে তারপরের দিন এই ঘটনা আমার এত বড়। আমি যদি দেখলাম না কোনো দিন কোনো ছেলে বা কোনো ঝগড়া কাজে নাগিল বা একটা নাঠি ধরিয়ে চলি গেল মারামারি করতে বা ডাঙ্গাডাঙ্গি করতে বা কারো গলা কাটি দিল বা হাত কাটি দিল বা কোনো। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে মুগ্ধর মা, সেও কিন্তু বিষয়টা নিয়ে একদমই বিস্মিত এবং অবাক যে আসলে তার ছেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে। এবং তাদের তাদের যে সে বলতে চাচ্ছে যে দুইটা ছেলে তারা যথেষ্ট ইয়াং, তাদের বয়স কম, তারা এত কিছু, এত বুদ্ধি করে, এত পরিকল্পনা করে এটা করা আদৌ তাদের পক্ষে সম্ভব কিনা, এই ধরনের সংশয় কিন্তু প্রকাশ করছে। এবং আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আরেকজন অভিযুক্ত সিদ্ধার্থের বাবা, সেও কিন্তু বলছে যে তার ছেলে কখনো এই ধরনের নেশা বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের কথা সে কখনো শোনেনি। কারণ একটি এলাকায় যখন একটি ছেলে মাদকাসক্ত বা নেশায় আসক্ত হয়ে পড়ে, তখন কিন্তু কথা ঘুরতে ঘুরতে তার বাবা মার কানে যায়, সাধারণত যায়। তো দর্শক, এই হচ্ছে বিষয়। আপনাদের কাছে অনুরোধ বিষয়টি বারবার তুলে ধরার জন্য। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি দীপুচন্দ্র দাসের বিষয়টি। দীপুচন্দ্র দাসকে কিভাবে তাকে বিনা অপরাধে তাকে একটি গুজব তুলে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, আপনাদের হয়তো সবারই মনে আছে। এবং এই বিষয়টি সারা বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। আপনাদের কাছে অনুরোধ, এই যে ঘটনাটি ঘটেছে যে গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের উপরে, সেখানে একজন বাচ্চা, ১২ বছরের একটি বাচ্চা শিশুও ছিল, তাদের উপর যে নৃশংস ঘটনা ঘটেছে, এরকম ঘটনা আর যেন বাংলাদেশে আর একটি ঘটনা না ঘটে, সেজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এই বিষয়গুলো ঘটলে আর চুপ থাকা যাবে না। অনেক চুপ থাকা হয়েছে, আর কোনো চুপ থাকার আর কোনো অপশনই নেই। এখন আমাদের কথা বলতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলতে হবে, বিষয়গুলো ছড়িয়ে দিতে হবে। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন তারাও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিওটি আপনাদের পরিচিতজনদের কাছে পাঠাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।